সিরাত হাসি মুখে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ চাচা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজমল সাহেব সিরাতের কথায় স্বস্তি পেলেন। বুক থেকে যেন পাথরের ভার নেমে গেল। শান্তি লাগছে এখন। সিরাতের জন্য তিনি অনেক চিন্তিত ছিলেন। স্বস্তির কণ্ঠে বললেন, তোর শাশুড়িমা অনেক ভালো, আর আহনাব বাবাও অনেক ভালো। কত ভালো ব্যবহার তার। তুই অনেক ভালো থাকবি মা। সিরাতের কাছে তাচ্ছিল্য লাগলো কথাগুলো, তবুও মুখে হাসি ফুটিয়ে মাথা দোলালো। আজমল সাহেব পুনরায় চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তবুও যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবি মা। তোকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। তুই আমার আরেক মেয়ে। তোর বাবা বেঁচে না থাকলে কি হয়েছে, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বাবার ছায়া হয়ে বেঁচে থাকবো। সিরাতের চোখ ছলছল করে উঠল। এই একটা মানুষ যে সিরাতের আপন, অনেক কাছের মানুষ। সিরাতও তার চাচাকে বাবার চোখে দেখে। এই মানুষটাই বাবা মা হারানোর পর নিজের মেয়ে করে তাকে কাছে টেনে নিয়েছে। ভাগ্য সবসময় খারাপ করে না, আমাদের সাথে ভালো কিছুও করে। যেমন বাবার মতো এক নতুন বাবা পেয়েছে সে। সিরাত আরো কিছু সময় তার চাচার সাথে কথা বলে খালি চায়ের কাপ নিয়ে রান্নাঘরের দিকে এলো। রান্নাঘরে আসতেই সিরাতের চাচি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, এই যে নবাবজাদি, বড় ঘরে আপনার বিয়ে হয়েছে দেখে পা বুঝি মাটিতে পড়ছে না? ঘরের বাকি কাজগুলো কে করবে শুনি? এত সময় বসে যে আপনি গল্প করলেন। সিরাত দীর্ঘশ্বাস ফেলে বলল। এখনই করছি চাচি। বলেই সিরাত পানির ট্যাপ ছেড়ে চায়ের কাপ ধুতে লাগলো। তার চাচির এমন ব্যবহারে এখন সে অভ্যস্ত। আগে খারাপ লাগলেও এখন আর লাগে না। সিরাত কাপের সাথে সাথে রান্নাঘরে রাখা বাকি আধোয়া জিনিস ধুয়ে রাখলো। তারপর সব রুম গুছিয়ে বালতিতে পানি নিয়ে ঘর মোছা শুরু করলো। 3 দিন হয়ে গেছে সিরাত তার চাচার বাসায় রয়েছে। দিনরাত খেটে মরছে, তবুও চাচার বাসায় রয়েছে। চাচাকে স্বস্তি লাগে তার। এই বাসায় থাকলে চাচার জন্য চিন্তিত থাকতো। সিরাতের চাচা এখন পুরোপুরি সুস্থ। বিকেলে সিরাতের বান্ধবী মিতু এসে সিরাতকে তাদের বাসায় নিয়ে যায়। মিতু সিরাতের অনেক কাছের বান্ধবী, সিরাতের সুখ দুঃখের সাথী। সিরাত ছোটবেলা থেকে শুধু মিতুর সাথেই মিশে আসছে। মিতু সিরাতকে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মিতু যখনই জানতে পেরেছে তখনই সাথে সাথে গিয়ে সিরাতকে নিজের বাসায় নিয়ে এসেছে। সিরাতও বিছানায় বসলো। সঙ্গে সঙ্গে মিতু রাগান্বিত কণ্ঠে বলল, এখন তো আমাকে ভুলেই গেছিস দেখছি। তুই যে এসেছিস একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? সিরাত মুখে হাসি ফুটিয়ে বলল, আরে আরে, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো তোকে ফোন দিয়ে জানালাম দেরিতে হলেও। মিতু ভেঙচি কেটে বলল, প্রথম দিন বলছিস, 3 দিন পর জানিয়ে এখন বলছো তুমিই জানিয়েছো আমাকে? সিরাত এগিয়ে গিয়ে মিতুর কাছে বসে বলল, এখন বল তুই কেমন আছিস, আর তোর শাশুড়ি কই? মিতু হাসি মুখে বলল, আমি ভালো আছি, আর আমার শাশুড়ি আমার ননদের বাসায় বেড়াতে গিয়েছে। আমার কথা বাদ দে, তুই কেমন আছিস? তোর শ্বশুর বাড়ির সবাই কেমন? দুলাভাইকে বিয়ের দিন দেখে তো অনেক ভালোই মনে হয়েছে। সিরাত মুখে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলল। হুম, সবাই অনেক ভালো। মিতু ভ্রু কুঁচকে সিরাতকে বোঝার চেষ্টা করছে। মিতুর থেকে কথা লুকানো সিরাতের জন্য অনেকটা অসম্ভব ব্যাপার। তাই সিরাত দ্রুত কথা এড়াতে বলল, তা এখন কি করবি? ভর্তি হয়েছিস কোথাও? মিতু দীর্ঘশ্বাস ফেলে কিছুটা আক্ষেপের কণ্ঠে বলল, না রে, শাশুড়ি মা বলে দিয়েছেন আর পড়াশোনা করতে দেবেন না তিনি। সংসারের পড়াশোনা নাকি একসাথে ঠিকমতো করা যায় না। কথাটা শুনে সিরাতের অনেক খারাপ লাগলো। এটা কেমন কথা? আগে তিনি বলে দিলেন সংসার আর পড়াশোনা একসাথে ঠিক মতো দুটো করা যায় না। আগে দেখতো সবাই যে পারে না এমন তো নয়, সবাই তো সংসার আর পড়াশোনা দুটোই সুন্দরভাবে করছে। তবুও অনেকে এমন মন মানসিকতা নিয়ে থাকে যে সংসার আর পড়াশোনা দুটো একসাথে ঠিক মতো করা যায় না। এদের জন্যই অনেক বিয়ের পর ইচ্ছে থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারে না। হঠাৎ কলিং বেল বাজতেই মিতু দরজা খুলতে চলে গেল।
সিরাত ও মিতুর পিছু পিছু আসলো। মিতু দরজা খুলতেই মিতুর ছোট ননদ ভেতরে আসলো। বয়সে মিতুর বড়ই তিনি। সিরাতকে দেখে তিনি বিরক্তি নিয়ে বললেন, সিরাত, তুমি এখানে? সিরাত কিছু বলার আগেই মিতু বলে উঠল, আমি নিয়ে এসেছি। সিরাত ও চাচার বাসায় এসেছে, সেখান থেকে আমার এখানে নিয়ে আসলাম। তিনি সিরাতের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললেন,